সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। দ্বিতীয় দফার ভোটে যাতায়াতের চরম ভোগান্তি, ট্রেনে বাসে উপচে পড়া ভিড়, আকাশ ছোঁয়া ভাড়া। ভোট আবহেই পুলিশ সেজে প্রতারণা, বৃদ্ধা সোনার অলংকার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। দ্বিতীয় দফার ভোটে যাতায়াতে চরম ভোগান্তি, ট্রেনে বাসে উপচে পড়া ভিড়, আকাশ ছোঁয়া ভাড়া। দ্বিতীয় দফার ভোটকে ঘিরে উত্তরবঙ্গে তৈরি হয়েছে তীব্র যাতায়াত সংকট। প্রথম দফার ভোট শেষ হতেই পরিযায়ী শ্রমিকদের একাংশ নিজেদের কর্মস্থলে ফিরছেন, অন্যদিকে অসম সহ বিভিন্ন রাজ্য থেকে বহু শ্রমিক বাড়ি ফিরছেন ভোট দিতে। ফলে ট্রেনগুলোতে সৃষ্টি হয়েছে অস্বাভাবিক ভিড়। রেলের জেনারেল কামরায় দাঁড়ানোর মতো জায়গাও নেই, টিকিট পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে বহু যাত্রী বাধ্য হয়ে বিকল্প পথে বাসে যাত্রার চেষ্টা করছেন, কিন্তু সেখানেও স্বস্তি নেই। এই সুযোগে বেসরকারি বাস সংস্থাগুলি ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতার মতো রুটে যেখানে সাধারণ লাক্সারি বাসের ভাড়া 1800 টাকা, সেখানে বর্তমানে অনলাইন বুকিং দেখাচ্ছে 6000 থেকে 7000 টাকা পর্যন্ত। বাস কাউন্টারে সরাসরি টিকিট দেওয়া হচ্ছে না, যাত্রীদের অনলাইন বুকিং করতে বলা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভোটের দায়িত্বে থাকা কর্মী ও সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও পড়েছেন সমস্যায়। এক সংবাদকর্মী জানিয়েছেন, দ্বিতীয় দফার ভোটের কাজে শিলিগুড়ি থেকে কলকাতা যেতে তাকে রুবি পরিবহনের বাসে 4500 টাকা দিয়ে টিকিট কাটতে হয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোটের আগে যাতায়াত ব্যবস্থার এই বিশৃঙ্খলা সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও উদ্বেগ তৈরি করেছে। অর্ডার আছে, দুপুরবেলা 1টার সময় অর্ডার আছে। কি অর্ডার? যে কলকাতায় ডিউটি। তারপর এখন সারাদিন তো বাসের টিকিট 7 থেকে 8000 টাকা দাম। না এত টাকা ব্যাংক আমাকে দিয়েছে, না আমাদের ইলেকশন কমিশন টাকা দিয়েছে। এখন দেখি জেনারেলে ব্যবস্থা করে কখন পৌঁছাই, কি করি না করি। খুব চাপের মধ্যে, যখন সকালে যদি আমরা অসুস্থ হয়ে যাই, এটা দায় কে নেবে? ইলেকশন কমিশন নেবে। অনুশেখ দাশগুপ্ত, ইউনিয়ন ব্যাংক। অসিত দাস। খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। আমরা যে অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বারুইপুর পূর্বে ভোটের শেষ প্রস্তুতি জোর কদমে, 85টি মহিলা বুথে বিশেষ আকর্ষণ। 2026-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারুইপুর পূর্ব কেন্দ্রে শুরু হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। মঙ্গলবার সকাল থেকেই বারুইপুর পূর্ব বিধানসভার কৃষাণ মান্ডি ডিসিআরসি চত্বরে ছিল ব্যস্ততার চিত্র। এই কেন্দ্রে মোট বুথ সংখ্যা ছিল 295টি, তার মধ্যে 85টি বুথ সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হচ্ছে। মহিলা ভোটারদের উৎসাহিত করা এবং নারী শক্তিকে সম্মান জানানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী সামগ্রী বিতরণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কিষাণ মান্ডি ডিসিআরসি। সকাল থেকেই ভোটকর্মীরা সেখানে পৌঁছে ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং ভোটকর্মীরা ধাপে ধাপে নিজেদের নির্দিষ্ট বুথের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটকর্মীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে গোটা এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধভাবে সম্পন্ন হয়। মহিলা বুথগুলোতে মহিলা কর্মীদের উপস্থিতির পাশাপাশি সাধারণ ভোটারদের সহায়তার জন্য বিশেষ হেল্প ডেস্কও রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জলপাইগুড়িতে পুলিশের পরিচয়ে প্রতারণা, বৃদ্ধার সোনার পালা হাতিয়ে পালালো দুষ্কৃতীরা। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মহামায়াপাড়ার বাসিন্দা কৃষ্ণা গোস্বামী বাজারে চাল কিনতে গিয়েছিলেন। বাড়ি ফেরার সময় টোটো ধরার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হাঁটার সময় দুই যুবক তাকে লক্ষ্য করে ফাঁদ পাতে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রথমে এক যুবক বৃদ্ধাকে রাস্তার ডান দিকে যেতে বলেন। এরপর অন্য এক যুবক নিজেকে পুলিশের পরিচয় দিয়ে তার কাছে সোনার গহনা আছে কিনা জানতে চান। এলাকায় ছিনতাই হচ্ছে বলে সতর্ক করার ভান করে ওই যুবক বৃদ্ধাকে গয়না খুলে রাখতে বলেন।
এরপর প্রতারকরা কাগজে গয়না মুড়ে ব্যাগে রাখার অভিনয় করতে গিয়ে কৌশলে আসল সোনার বালা সরিয়ে নিয়ে নকল বালা ব্যাগে ঢুকিয়ে দেয়। ঘটনাটি বুঝতে না পেরে কৃষ্ণা দেবী টোটোতে উঠে পড়েন। পরে টোটো চালককে ঘটনা জানালে তিনি ব্যাগ পরীক্ষা করতে বলেন। তখনই ধরা পড়ে প্রতারণার বিষয়টি। আসল সোনার বালার বদলে ব্যাগে রাখা হয়েছে নকল বালা। ততক্ষণে অভিযুক্তরা চম্পট দিয়েছে। জনবহুল এলাকায় পুলিশের পরিচয়ে এমন ছিনতাইয়ের ঘটনায় শহর জুড়ে আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সেটাই আমি তো ভাবার থেকেও অবাক হয়ে যাচ্ছি, এইরকম ঘটনা আমি কি করে করলাম। এটা আমার মনেই হচ্ছে না যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো, এই আর কি। তবে প্রত্যেককে সচেতন করা দেওয়া উচিত, যেটা এরকম ধরনের ঘটনা ঘটছে কেউ যেন আমার মতো বোকা না হয়। একটা জনবহুল এলাকা। হ্যাঁ পরিচয় দিয়েছে পুলিশের। হ্যাঁ, পরিচয় দিল আমরা পুলিশের লোক বলে একটু আগে এখানটা ছিনতাই হয়েছে। এই একটা ঘটনা হলো, আপনিও সাথে ওনাকে নিয়ে গেছিলেন। আমি তো ওনাকে ওই চালের দোকানে রাখে আমি আমার মতো গাড়ি জীবন প্রকাশ ওখানে যাই নিয়ে রাখছি, কারণ এদিকে তো পুরো জাম। এবার তারপরে আমি বৌদিকে ফোন করি যে বৌদি আপনার কি হয়েছে খরচা নেওয়া? বললো যে না এখনও হয়নি, তো হইলে আমি ফোন করব। আমি বললাম তাহলে ঠিকই আছে। তারপরে আমি অনেকক্ষণ হয়ে গেলো না ফোন করতেছে না। তারপরে আমি বৌদিকে আবার ফোন করলাম, বৌদি তোমার কি হয়েছে? তারপরে বললো যে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি অমুক জায়গায় আছি, মানে চালের দোকান থেকে একটু আগায় আসছে উনি। ওই তখনই এই ঘটনা। এই যে হঠাৎ নিয়ে চলে গেলে এত জনবহুল জায়গা, একটা জনবহুল, বৌদি বুঝতে পারিনি। বৌদি ভাবছে যে এটা হয়তো আমাকে ভালোর জন্য হয়তো উনি খুলে আমার ব্যাগে রাখতে বললো কাগজটা। পুলিশ পরিচয় দিয়েছে। পুলিশ পরিচয় দিয়েছে। পরিচয় দিয়েছে। কি নাম আপনার? অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। মালবাজারে আতঙ্ক, সোনালী চা বাগানে 20 থেকে 22টি হাতির দল, ক্ষতিগ্রস্ত চা গাছ। জলপাইগুড়ি জেলার মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যখন আজ সকাল থেকে প্রায় 20 থেকে 22টি হাতির একটি বড় দল সোনালী চা বাগানে অবস্থান করছে। জানা গেছে হাতির দলটি তার ঘেরা জঙ্গল থেকে বেরিয়ে সাউগাঁও হয়ে সোনালী চা বাগানে প্রবেশ করে। কিছু সময় চা বাগান এলাকায় ঘোরাফেরা করার পর হাতির দলটি সাউগাঁও এলাকার ঝোপঝাড়ে আশ্রয় নেয়। বর্তমানে সেখানেই তারা অবস্থান করছে বলে খবর। ঘটনার পরপরই বন দপ্তরের কর্মী ও কুইক রেসপন্স টিম এলাকায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, যাতে হাতির দলটি গ্রামাঞ্চলে ঢুকে না পড়ে। ইতিমধ্যেই চা গাছের কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সতর্ক রয়েছেন এবং বন দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদীতে ফের বিষক্রিয়ার আশঙ্কা নিয়ে চাঞ্চল্য ছড়ালো। নদীর জলে হঠাৎ ভেসে উঠতে দেখা গেল বরুলি, দারাঙ্গি সহ বিপুল পরিমাণ নদীয়ালি মাছের মৃতদেহ। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে এই দৃশ্য দেখতে পান। নদীর বিভিন্ন অংশে একসঙ্গে এত সংখ্যক মাছ ভেসে উঠতে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই নদীর ধারে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় মানুষজন। অনেকেই নদী থেকে সেই মৃত মাছ সংগ্রহ করতে নামেন। মরা মাছ ধরাকে কেন্দ্র করে কার্যত কাড়াকাড়ি পড়ে যায়। অভিযোগ, সেই মৃত মাছের একাংশ স্থানীয় বাজারেও বিক্রির জন্য চলে গেছে, যা নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়েছে। কারণ বিষক্রিয়ায় মরা মাছ সাধারণ মানুষের খাদ্য তালিকায় চলে গেলে তা স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ হতে পারে। আমার বাড়ি এখানে। হ্যাঁ, কি দেখলা তুমি সকালবেলা এখানে এসে? সকালবেলা এসে দেখলাম প্রচুর মাছ পড়ে গেছিল। সবাই মাছ কুড়াচ্ছে। হ্যাঁ, পুরো ভিড় লেগে গেছে এলাকাটা। 50-60 লোক ছিল মাছ কুড়ার জন্য। এত ভিতরের জন্য কিছু টেরও পাওয়া যায় না। হ্যাঁ, এদিকে আগে কৃষিকাজ করতে জন্য ট্রেন দেখা যায় না, কেউ দেখতে আসছেও না এদিকে চট করে, তাদের না দিচ্ছে মাছ। এর তো শাস্তি হওয়া উচিত ভাই, হ্যাঁ, তাই না? এই যে নদীতে এত নদীয়ালি মাছ যাচ্ছে, তিস্তার মাছ, দেখলে তো প্রায় সবই বিষের মাছ। এরকম ভাবে বীজ দেওয়া হলে হ্যাঁ, সবই তো বিষের মাছ যায়। মাছ সপ্তাহে 3 দিন 4 দিন তো বিষের মাছ যায়। কেন 100% শিওর। 10 কেজি করে মাছ কি করে পায় এক একটা জেলে? 2 কেজি মাছটা হিমশিম খেয়ে যাবে। 700-800 টাকা কেজি মাছ, সেই মাছ কি করে ওরা এত মাছ ধরে নিয়ে যাচ্ছে? নিশ্চয়ই বিষ মারতেছে। বিষ না মারলে কি করে এত মাছ পাবে? আজকে যেরকম দেখা গেল, আজকে যেরকম দেখা গেল, মানে কি ডিমের থেকে যেগুলো ফুটে বেরোচ্ছে সেগুলো মোড়ে মোড়ে এক গাদা হয়ে আছে। খালি আমার কাছে ভিডিও ক্যামেরা মোবাইল ছিল না বলে আমি করতে
পারি না, নাহলে টোটাল দেখিয়ে দিতাম আমি। এরপরের থেকে এরকম কোনো ঘটনা হলে অবশ্যই রাখবেন, হ্যাঁ, চেষ্টা অবশ্যই করবেন। রাখবো তো। আজকে আমরা একটা ইনফরমেশন পেলাম সকালবেলা 11টা নাগাদ যে তিস্তা নদীতে বিষ দেওয়া হয়েছে ওই ডিগল বাজার আর জেলা স্কুলের পিছন এই সংলগ্ন এরিয়াতে। তো আমরা গেলাম খুঁজতে কোথায় সেই সোর্সটা, গিয়ে একটা অনেক ইন্টেরিয়ার প্লেস ওই জেলা স্কুলের পিছন দিক দিয়ে তিস্তা নদীর পার, সেখানে প্রচুর মাছ মারা গেছে আমরা লোকাল লোকের থেকে জানতে পারলাম। এবং আমরা যখন গেলাম তখনও ওখানকার স্থানীয় লোকরা যারা তারা মাছ কুড়োচ্ছিল নদীর থেকে, তো প্রচুর মাছ অলরেডি আগে বাজারে চলে গেছে, যেগুলো মানুষ জানেও না, বিক্রি হয়ে তারা খেয়েও নিয়েছে হয়তো। তো এই যে বিষক্রিয়ার কারণে এই সমস্ত মাছগুলো মারা গেল, এর তো একটা বিহিত হওয়া দরকার, কারণ এর আগেও এরকম ধরনের ঘটনা হয়েছে, তার কোনো এখনও সুষ্ঠু বিচার হয়নি, কারণ রিপোর্টটা আটকে আছে। তারপরে আবার এই ধরনের ঘটনা, আগামীকাল ভোট আছে দক্ষিণবঙ্গে, সেই জন্য সকলেই ব্যস্ত, ঠিকমতো কমিউনিকেট করা যাচ্ছে না সকলকে। তো এটা একটা খুব কঠিন পরিস্থিতি, এর একটা ন্যায্য বিচার হওয়া দরকার। আমরা চাই এর জন্য একটা প্রপার একটা ডিসিশন নেওয়া হোক যে এরকম যেন করা না হয়, কারণ প্রচুর মানুষ অজান্তে হাজার হাজার টাকা দিয়ে মাছ কিনে নদীয়ালি মাছ খাবে এই আশায় খাচ্ছে, কিন্তু তার বিনিময়ে তারা বিষ খাচ্ছে আর কি। তো প্রকৃতির উপরে সাংঘাতিক একটা প্রভাব পড়ছে এর। কামিং ডেজে ব্রিডিং সিজন এদের, সেক্ষেত্রে এই এতগুলো মাছ মারা গেল, তাতে ভীষণ ক্ষতি হলো তিস্তা নদীর। বিভিন্ন ধরনের নদীয়ালি মাছ, প্রচুর মাছ মারা গেছে আজকে, কিন্তু যেহেতু শহরের একদম বাইরে ইন্টেরিয়ারে, সেই জন্য আমরা ব্যাপারটাকে অনেকে পৌঁছায়নি খবর, বা আমাদের কাছে আসতে দেরি হয়েছে। এর একটা বিহিত হওয়া দরকার, এর একটা বিহিত হওয়া দরকার। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন চা বাগানের শ্রমিক সাকিনা খাতুন। সকলের কাছে সাহায্যের আবেদন। ক্রান্তি ব্লকের যোগেশচন্দ্র চা বাগানের 51 বছর বয়সী শ্রমিক সাকিনা খাতুন বর্তমানে ক্যান্সার ও টিউমারে আক্রান্ত। স্বামীর মৃত্যুর পর দীর্ঘদিন ধরে একাই পরিবারের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি, কিন্তু কঠিন অসুস্থতার কারণে এখন আর কাজ করতে পারছেন না। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছে, যেখানে বিপুল খরচের কথা জানানো হয়েছে। আর্থিক সংকটে থাকা এই পরিবারের পক্ষে সেই ব্যয় বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এই কঠিন সময় সাকিনা খাতুন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের কাছে সাহায্যের আবেদন জানানো হচ্ছে। আপনার সামান্য সহায়তাও একটি জীবনের জন্য বড় আশার আলো হতে পারে। का होलक मैं तो बताओ। मैं बहुत दिन से तो एकदम बीमार रहे, 3 महीना से। तो हमें उतना मन जाने भी नहीं पारलिन कि का हुआ थे नहीं हुआ थे, करके हमें तो शादी ब्याह हो के अपन ससुराल में रहिला। तो मैं फोन करके बताते रहे कि यहाँ दर्द हुआ दर्द, तो गोल दवाई खा के कुछ ठीक हो जाते रहे, तो हमें भी उतना अथी नहीं कर लें। तो 1-1.5 महीना हुआ थे जब हमें हॉस्पिटल लेके जाए मलबाजार, वहाँ पता चलक वाइप्सी रिपोर्टमेंट कर लें पैसा दे के प्राइवेट में, वहाँ पता चलक जो मोर माई का कैंसर है। कैंसर है तो पेट में कैंसर हो जाए, तो एगो प्रॉब्लम रखे, पेट में ट्यूमर भी है, कैंसर भी है, और पेट का निचला पेट में चर्बी भी जमा हो जाए। तो एखन कहाँ अथी हॉस्पिटल माने कौन हॉस्पिटल में इलाज चला था? इनका हॉस्पिटल में चलो था रंगामाटी मणिपाल हॉस्पिटल सिलीगुड़ी। सिलीगुड़ी। तो कितना टाइप का खर्चा लगा था? खर्चा तो एखनो मतलब कि हम इनके उदिना लेके जा रहे हैं, सिर्फ टेस्ट कह रहे हैं, मतलब कि MRI मैंने कह रहे हैं, और में 60,000 रुपये ख़त्म हो जाए। तो हम इनके हाथ में उतना पैसा भी नहीं किया। और आज हम हॉस्पिटल जाते हैं, आज हम हॉस्पिटल लेके जाते हैं सिलीगुड़ी, तो हम इनके कुछ पैसा लेके जाके हाथ में उतना मन तो हमें लाली नखे पैसा, तो फिर भी हमें कोशिश करी रही, समाज वाला भी कुछ हेल्प करी रही, 7-8 लाख रुपये लेके जाए कही हम इनके। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। দ্বিতীয় দফার ভোটে যাতায়াতের চরম ভোগান্তি, ট্রেনে বাসে উপচে পড়া ভিড়, আকাশ ছোঁয়া ভাড়া।
ভোট আবহেই পুলিশ সেজে প্রতারণা, বৃদ্ধা সোনার অলংকার হাতিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।